আমরা নিরপেক্ষ নই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। শুধু দর্শক শ্রোতা দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আমি ভূমিকায় না গিয়ে সরাসরি আলোচনায় চলে যাই। আমাদের সাথে আলোচনায় যুক্ত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা তাজুল ইমাম। ওনারা আর কোনো পরিচয়ের আসলে দরকার নেই, একজন মুক্তিযোদ্ধার পরিচয়ের উপরে আর কোনো পরিচয় হতে পারে না, যদিও ওনার অনেক পরিচয় আছে। বাট মুক্তিযোদ্ধাই তার সবচেয়ে বড় পরিচয়, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। তাজু ভাই, দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। ধন্যবাদ লোপা, উম, আপনি আমাকে আহ, সম্পৃক্ত করার জন্য। আপনি বলছিলেন যে আজকে 11 মাস পরে আপনি অনেক ভালো বোধ করছেন। আপনি হ্যাঁ, কি বলবেন কেন ভালো আমি বোধ ভালো করছেন? বোধ করছি। 11 মাস ধরে যে দহন, যে অন্তর্দহন, যে যন্ত্রণা, যে প্রতিদিন মৃত্যুর আস্বাদ পেয়েছিলাম, আমি প্রতিদিন মনের মনে মরে যাচ্ছিলাম যে আমার সাজানো সুন্দর বাংলাদেশটাকে, বাঙালি সমাজটাকে, বাংলা সংস্কৃতিকে ধ্বংস করে দিচ্ছে একের পর এক। আমাদের জীবনের সবচেয়ে বড় অর্জন মুক্তিযুদ্ধকে মুছে দেওয়ার চেষ্টা করছে, প্রথমে গোপনে আড়াল থেকে, তারপরে প্রকাশ্যে, এখন সর্বসমক্ষে এসে এরা বুক ফুলিয়ে বলছে তুমি কে আমি কে, জঙ্গি জঙ্গি। জঙ্গিরা আজকে বাংলাদেশ ঘিরে ফেলেছে। হ্যাঁ, আর আজকে এই এত দুর্যোগের মধ্যে বাংলাদেশের মিলিটারি যে বিশ্বাসঘাতকতার নিদর্শন স্থাপন করছে, জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা, তারা, দ্য মিলিটারি হ্যাজ বিন ফেইলড, টোটালি ফেইলড। এরা ফেল করেছে। এদের এদের আর কোনো রকম ক্রেডিবিলিটি নাই বাংলাদেশকে রক্ষা করার জন্য। আমাদের সেনাবাহিনী, মহান সেনাবাহিনী, আমরা গর্বিত। বুলশিট, সরি ফর মাই ফ্রেঞ্চ, আমরা আর এই কথা বলতে পারবো না। আমরা আর গৌরব অনুভব করব না আমাদের সেনাবাহিনী নিয়ে। আমি কেন দুঃখ বোধ করব? সেই জন্য যে আমি বাংলাদেশের মুক্তিযোদ্ধা হিসাবে প্রথম সেনাবাহিনী, আমার মধ্য দিয়ে বাংলাদেশের সেনাবাহিনীর জন্ম হয়েছিল। আজকে সেই সেনাবাহিনী পাকিস্তানি মিলিটারিদের মতো আচরণ করছে। তারা চারদিক থেকে গোপালগঞ্জের নদীপথ সহ ঘিরে ফেলেছে। কোস্ট গার্ড এসে চারদিকে জনগণের বাড়ির দিকে এলএমজি মেশিন গান তাক করে তারা টহল দিচ্ছে, কাউকে নদী পার হতে দিচ্ছে না। গোপালগঞ্জের মানুষকে ইঁদুরের মতো খাঁচায় বন্দি করে তারা অত্যাচার করে মেরে ফেলছে। তারা পিটাচ্ছে, তারা ধরে নিয়ে যাচ্ছে, তারা গ্রেফতার করছে, তারপরে গুম খুন করে ফেলছে। সবগুলোর রিপোর্ট বেরিয়ে আসছে এবং আসবে। যদিও ইন্টারনেট বন্ধ থাকার পরেও এগুলো আমরা পেয়েছি। ইন্টারনেট খুলে দেওয়ার পরে আরো অনেক কিছু আমরা দেখতে পাবো, আমি জানি। এইসব অপরাধ চাপা দেওয়ার কোনো উপায় নেই। আমরা যারা প্রবাসে আছি, আমরা পৌঁছে দেব সেই সব বাংলাদেশ মিলিটারি এবং বাংলাদেশ পুলিশ এবং ইউনুস গঙ্গের যত নিষ্ঠুর আচরণ, যত নিষ্পেষণের ফন্দি এবং ষড়যন্ত্র, এ সব কিছু আমরা আন্তর্জাতিক মহলে পৌঁছে দেব। কাজেই আজকে এই গোপালগঞ্জের মানুষ যে সাহস নিয়ে, যে বীরত্ব নিয়ে লোপা উঠে দাঁড়িয়েছে, আমি ভালো বোধ করছি। আমার আমার আমি গত 1 বছরের মধ্যে আজকে প্রথম আমি ভালো বোধ করছি। আমি সম্ভবত রাতে একটু ভালো ঘুমাতেও পারবো ঔষধ না খেয়েও, যে আমার দেশের মানুষ বীরত্ব দেখিয়েছে। কি রকম বীরত্ব জানো লোপা? তুমি বলেছিলে যে 71 তোমার স্মৃতি নেই। 71-এর মতো, ঠিক এইভাবে 71। আজকে ভারত আমাদের পাশে নেই, কিন্তু বাংলাদেশের মানুষ আমরা একে অন্যের পাশে আছি। সেই দিনের কথা মনে করে, 71-এর কথা মনে করে, আমাদের গৌরবোজ্জ্বল মহান স্বাধীনতার কথা মনে করে আপনারা একে অন্যকে সহায়তা করুন। আপনারা আত্মরক্ষার জন্য তৈরি থাকুন। মনে রাখবেন, এই যে জঙ্গি সন্ত্রাসী আর এদের সহায়ক যে মিলিটারি, পুলিশ, এরা কিন্তু মানসিকভাবে এদের কোনো শক্তি নেই। এদের শক্তি, দে আর ট্রিগার হ্যাপি। তাদের কাছে বন্দুকের ট্রিগার থাকলে তারা সাহসী। বন্দুকটা রেখে এগুতে বলেন, 1 লক্ষ লোক তেড়ে আসবে, দৌড়ে পালিয়ে যাবে সব। আজকে দেখতে পাচ্ছি রাস্তার মাঝখানে একটি সুদর্শন তরুণ, তাকে গলার মধ্যে বুটের পাড়া দিয়ে
তাকে প্রথমে পিটিয়েছে, তারপরে বুটের পাড়া দিয়ে জর্জ ফ্লয়েডকে যেভাবে আমেরিকার পুলিশ হত্যা করেছিল, ঠিক সেইভাবে হত্যা করলো মিলিটারি। পুরোটা ভিডিওর মধ্যে আছে। ইট ইজ নট ফেব্রিকেটেড, মাই ফ্রেন্ড, and fabricated video can be detected. So I'm telling my beloved army, don't bullshit. Don't give us any bullshit. We don't take your bullshit anymore. আপনার ডক্টর জনাব ওয়াকার, আপনার মিথ্যা আশ্বাস, মিথ্যা কথা, মিথ্যা প্রলোভনে আমরা আর ভুলব না। আপনার রং আপনি দেখিয়ে দিয়েছেন। আপনি একটি গোলামস্য গোলাম। কার গোলাম? ইউনুসের। হ্যাঁ, ইউনুসেরও গোলাম, এবং ইউনুস যার গোলাম আপনি তারও গোলাম। তাজু ভাই, এই যে বলো। গোলাম নিয়ে বললেন যে যাদের ইউনুস যাদের গোলাম, সেনা প্রধান বা সেনাবাহিনী তাদেরও গোলাম, আপনি আপনার মনে আছে জুলাই আগস্টে যখন নাকি আম, এই যে ছাত্ররা বিক্ষোভ করছিল, তখন যে সবকিছু যে অতিরঞ্জিত করে দেখানো হলো, সবকিছু যে মানে ষড়যন্ত্র করা হলো, এতগুলো মানুষ মারা গেল। আসলে এটার তো তদন্ত, আবু সাইদের তদন্তটা তো রাইট অ্যাওয়ে শুরু করেছিল তৎকালীন মানে শেখ হাসিনার সরকার, কিন্তু ওগুলো সবই ধামাচাপা পড়ে গেল। কিন্তু ওই সময়টায় জাতিসংঘ থেকে ধরে মানে বিভিন্ন ইউরোপিয়ান মানে আহ, আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন অনেকেই এমনভাবে নিউজ করছিল যে ঠিক তার থেকেও ভয়াবহ ঘটনা কিন্তু গোপালগঞ্জে ঘটে গেল। ছোট্ট একটা জেলা, যাকে নদী পথ, সড়ক পথ সব জায়গা দিয়ে আটকে দিয়েছে। এখন বিমান পথটা শুধু বাকি আছে। বিমান বাহিনী হলে পুরো পূর্ণ হয়ে যায়, একটা শহরকে ঘিরে ফেলে, একটা জেলাকে ঘিরে ফেলেছে। এই যে ভয়াবহ একটা চিত্র, এই চিত্রটাতে তো না সে জাতিসংঘ, না, হ্যাঁ কিছু কিছু যেমন গার্ডিয়ান, অনেক অনেক পেপার, নিউজ, ইন্টারন্যাশনাল মিডিয়া এটাকে কভার করেছে বিভিন্নভাবে, কিন্তু এখানে তো জাতিসংঘ কোনো ভূমিকাই রাখছেন না। তাহলে আপনি এই জাতিসংঘের বিপ- মানে উপরে কি আস্থাই বা মানে কার কাছে যাবে বাংলাদেশের মানুষ? জাতিসংঘ তো তদন্ত কমিশন যাকে পাঠিয়েছিল, স্পষ্ট হয়ে গেছে। হি ইজ লাইক টকিং লাইক এ, টুইটিং লাইক এ লিটল বার্ড। হ্যাঁ, কেনারির মতো পিউ 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 করে কথা বলেছে। কথা বলছিলেন। যা আমেরিকা বলাতে চেয়েছে, ডিপ স্টেট যা বলাতে চেয়েছে, সেই কথাই সে বলেছে, এবং জাতিসংঘ সেটাকে সাপোর্ট করেছে। কাজেই জাতিসংঘে যে এখন মানবাধিকার সংস্থার অফিস খুলতেছে সেখানে, হুম। সেটাও একটা চক্রান্ত। কিসের চক্রান্ত। চক্রান্ত? কারণ তারা সাক্ষী দেবে যে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। কে লঙ্ঘিত করছে সেটা বড় কথা না, লঙ্ঘিত হচ্ছে এই রিপোর্ট দিলেই ইলেকশনের পরিবেশ হয়নি বলে ডক্টর ইউনূস বলবেন, ওই দেখো ওই দেখো আমাদের সাক্ষী গোপাল কিন্তু বলছে যে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, এখানে মানে নিরপেক্ষ নির্বাচন দেওয়ার পরিবেশ নেই। এই কথাটা বলাবার জন্য একটা আন্তর্জাতিক ইউনাইটেড নেশনস অ্যাফিলিয়েটেড একটা সাক্ষী গোপাল দরকার তাদের, যে গোপালের ইমিউনিটি আছে। হুম। মিছা কথা বললে লোকজন গিয়ে ইট মেরে বা স্যান্ডেল মেরে বা জুতা মেরে তাদেরকে তাড়াতে পারবে না, বা কোনো মামলাও করতে পারবে না। না। কিন্তু তাদের সাক্ষী আন্তর্জাতিক সাক্ষী হয়ে যাবে। লন্ডনে বসে ওই ব্রিটিশ পার্লামেন্ট তখন হোয়াট এ পিটি, হোয়াট এ পিটি বলে ওরা একটা তানামানা বক্তব্য দেবে। না, ইয়েতে জাতিসংঘের শান্তি কি বলে মানবাধিকার সংস্থা যখন বলেছে, তখন নিশ্চয়ই ওটা ঠিক। কিন্তু আমরা তো জানি যে কি ঘটছে এখন। আমরা একসময় ছিলাম ক্যাবলা, হ্যাঁ, কিন্তু এখন আমাদের এই মাঠের চাষি থেকে শুরু করে ঢাকা শহরের রিকশাওয়ালা পর্যন্ত, যারা অল্প শিক্ষিত, যারা বিক্রি না হওয়া শিক্ষিত, সবাই আমরা জানি যে কে কোথায় কোন জায়গায় সাক্ষী গোপাল রাখছে। আজকে মিলিটারিদেরকে অর্ডার দেওয়া হয়েছে গুলি করার জন্য, লেথাল ওয়েপন ইউজ করার জন্য, ঢাকার কন্ট্রোল রুমে বসে। আহা, আমার দেশ কত উন্নত! এগুলো কে করেছে? এই কমিউনিকেশন, স্যাটেলাইট কমিউনিকেশন, এই ওয়্যারলেস কমিউনিকেশন, ইয়ে কি বলে, ডিজিটাল কমিউনিকেশন, এগুলো সব করেছেন শেখ হাসিনা বা তার সরকার। সেই হিসাবে তারাও দায়ী।
যাকগে, এখন যেটা হচ্ছে যে আপনি সোনার চামচ দিয়ে আপনি ভাতও খেতে পারেন, আর আপনি বিষ্ঠাও তুলে দিতে পারেন মানুষের মুখে। সোনার চামচের সেটাতে দোষ নাই। আজকে এই কমিউনিকেশন ব্যবহার করে আমার দেশের মিলিটারি, তারা একটা মক আপ ফাইট করছে, তারা একটা একটা এক্সাম্পল সেট করছে, তারা একটা ওয়ার, কি বলে ওদেরকে, এটাকে মক আপ ওয়ার, যেটা ট্রেনিং ওয়ার আর কি, যুদ্ধের যে ট্রেনিং যেটা, ওটা বাংলাদেশের মানুষের নাগরিকদেরকে পিটিয়ে মেরে ভর্তা করে দিয়ে গোপালগঞ্জকে মানে হাঁটুরতে ভর করে হাঁটুর কাছে নামিয়ে এনে তারা ট্রেনিং নিচ্ছে যে কি করে কি করব আমরা যদি আমাদের বিরুদ্ধে যাও। আর এই যে এনসিপির যে ইয়েগুলো, এই যে টোকাই নেতা, হ্যাঁ, এরা তো তরুণ, তাই না? এরা তো ইয়াং, এদের বয়স কত? এক 20 থেকে 25 বা 30-এর ভেতরে বয়স এদের। কিন্তু তাজু ভাই, হ্যাঁ, এখানে আমি এই ছেলেগুলাকে যাদেরকে আমরা দেখতে পাচ্ছি সামনে, যে যারা এই যে সমন্বয়ক থেকে বিভিন্ন জায়গায় চলে গেল, মানে আন্দোলনের সময় বা বিক্ষোভের সময় তাদের প্রহসন জুলাই, তখন তারা আন্দোলনকারী, তারপরে কেউ হয়ে গেল রাজনৈতিক দলের নেতা, কেউ হয়ে গেল অ্যাক্টিভিস্ট, কেউ হয়ে গেল সরকারের অংশ। এদেরকে তো আপনি সেই তরুণ বলতে পারেন না যেই তরুণদের আপনি একটা পজিটিভ কিছুতে উদ্বুদ্ধ করতে পারে। এরা তো সব একটা মেকানাইজড, মনে হচ্ছে এদেরকে তৈরি করা হয়েছে ওইভাবে। এরা তো আসলে হ্যাঁ, আপনি গ্রুমিং করা হয়েছে গ্রুমিং না, আমি করা, সেই এটা তো প্রসঙ্গে সেই বলছি তরুণ না। না। আমি জি, সেই প্রসঙ্গে বলছি না, আমি বলছি যে লোপা, পুরুষ এবং নারীর মধ্যে যে সম্পর্ক থাকে, হ্যাঁ, জি, ইন্টারন্যাশনালি রিকগনাইজ সিভিলাইজ সম্পর্ক হচ্ছে একজন পুরুষ নারীকে সম্মান করবে, একজন নারী পুরুষকে সম্মান করবে। জি, আর যখন প্রোটেকশনের ব্যাপার আসবে, পুরুষ প্রাকৃতিকভাবে শারীরিকভাবে শক্তিশালী বলেই মানসিকভাবেও সে কিন্তু নারীকে প্রোটেকশন দেবে। জি। হ্যাঁ। তো আজকের এই যে তরুণ যাদের প্রেম করার কথা, বিয়ে করেছ কদিন আগে, হ্যাঁ, সার্জিস আলম নাকি বিয়ে করলো দেখলাম, বেশ এই আর শেরওয়ানি টেরওয়ানি পরে, ভালো কথা, কংগ্রেচুলেশন। এই যে লোকগুলো, এই যে ছেলেগুলো, এরা দুজন নারী নেত্রী তাদের সহযাত্রী, তাদের সঙ্গে মঞ্চের মধ্যে ছিল, তাদেরকে ফেলে মিলিটারির এই ইয়ের বুলেট প্রুফ গাড়ির সাজওয়াজান। ডিকির ভেতরে ইঁদুরের মতো, ঠিক বেড়ালের বাচ্চায় যেরকম ওই দরজার ভেতর দিয়ে ঢোকে গিয়ে সেরকম ওইভাবে উঁচু করে তার পাছা ধরে ঠেলে তাকে ভেতরের মধ্যে ঢুকিয়েছে হাসনাতকে, বিকজ হি ইজ কাইন্ড অফ চাবি, হ্যাঁ। তো তার এই স্ফীত নিতম্বকে ঠেলে ওই ডিকির মধ্যে ঢোকানোর ভিডিও আমার কাছে আছে। আই ডিডন্ট ক্রিয়েট, ওকে, আমার কাছেও আছে। এরা যে মেয়েদেরকে ফেলে পালিয়ে গেল প্রাণের ভয়ে, এই মেয়েগুলো কারা প্রোটেকশন দিয়েছে জানো? গোপালগঞ্জের ওই গোপালগঞ্জ। ওই যে বিদ্রোহী লোকজন যারা ডেমনস্ট্রেট করছিল, যারা প্রতিবাদ করছিল, এই প্রতিবাদী জনতা এই মেয়েদেরকে সসম্মানে পুলিশের এসপির অফিসে পৌঁছে দিয়েছে। পৌঁছে দিয়ে এসছে। তো আমার কথা হচ্ছে যে এরকম অবস্থাতে, লোপা, তুমি একটা নারী, হ্যাঁ, মনে করো তোমার তরুণ, আরো তরুণ বয়সের কথা মনে করো, তোমার সঙ্গী পুরুষ যদি তোমাকে ফেলে পালিয়ে যায়, তার প্রতি কি তোমার কোনো সম্মান থাকা উচিত? এটাই কি প্রশ্নই আসে প্রমাণ? না। তার চরিত্রটা কি প্রমাণ হয় না? এই লোক, এরা যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়, এরা যদি বাংলাদেশের শাসনভার গ্রহণ করে, তাহলে এদের কাছে এদের সঙ্গিনীরা নিজেরাই নিরাপদ না, বাংলাদেশের নারীরা কি করে নিরাপদ থাকবে? বাংলাদেশকে আমরা মা মনে করি, সেই মা তো নারী, তাকে সে কিরকম নিরাপদ থাকবে? আজকে গোপালগঞ্জবাসী তাদের মাতৃজেলা, মাতৃভূমিকে সম্মান রক্ষা করার জন্য রুখে দাঁড়িয়েছেন বলে আজকে বাংলাদেশের কাপুরুষ মিলিটারিরা তাদের আর্মসের শক্তি হাতে নিয়ে তারা এই সাধারণ মানুষগুলোকে টর্চার করছে। কত বড় কাপুরুষ! আর এই কাপুরুষরা আমার দেশকে রক্ষা করবে? আজকে যদি বাংলাদেশ কোনো কারণে কোনো দিক থেকে আক্রান্ত হয়, বাংলাদেশের মিলিটারি বাংলাদেশের পক্ষে লড়াই করবে না।
করবে না, করছে না। বন্দর চলে গেছে, ওই রোহিঙ্গারা এসে দখল করে নিয়েছে বাংলাদেশের ভিতরে বেশ কয়েক কিলোমিটার। কিছুই করেনি ওরা, ওরা কিছু করেনি। আজকে যদি বাংলাদেশ আক্রান্ত হয় অন্য কোনো দেশ দ্বারা, এমনকি ভারতও যদি কোনো কারণে আক্রান্ত হয়, বাংলাদেশের মিলিটারি কোনো রকম রেসিস্টেন্স করবে না। ওরা প্রাণ নিয়ে ইউনিফর্ম খুলে পালিয়ে যাবে। যাদের ব্রেন চাইল্ড, তারা সেই পাকিস্তানি মিলিটারিও এই মাটিতেই, এই জনগণের কাছে মারণাস্ত্র হাতে নিয়ে, আধুনিক মারণাস্ত্র হাতে নিয়েও টিকে থাকতে পারেনি, তাদেরকে সারেন্ডার করতে হয়েছে। তো বাংলাদেশ মিলিটারিকে আমি বলছি, এদেশের মানুষ আপনাদের খাওয়া বন্ধ করে দিবে, আপনাদের সাপ্লাই বন্ধ করে দিবে, আপনাদেরকে ধিক্কার দেবে। আপনাদের মা বাবা ভাই বোনেরা লজ্জিত হবে আপনাদের পরিচয় দিতে। আমার মনে হয় যে এখনই তাদের লজ্জিত হওয়া উচিত যে আমার ছেলে মিলিটারি, আমার ভাই মিলিটারি। তাদের লজ্জিত হওয়া উচিত, কারণ আপনারা কাপুরুষতার পরিচয় দিয়েছেন। আপনারা বিক্রি হয়ে গেছেন, আপনারা বিক্রি হয়ে গেছেন টাকার কাছে। আপনারা বাংলাদেশের মিলিটারি নয় এখন। আপনাদেরকে নিয়ে আমরা কোনো রকম অহংকার করব না, আর কখনো বলবো না যে বাংলাদেশ মিলিটারি আমাদের অহংকার। আপনারা লজ্জা আমাদের, আপনারা লজ্জিত আপনাদের জন্য, আপনাদের অ্যাকশনে। আর পুলিশ, পুলিশ তো সব জামাতের লোক, পুলিশ তো মেরে ফেলা হয়েছে। এখন যারা ঢুকেছে সব জামাতের ক্যাডাররা পুলিশের ইউনিফর্ম পরে পুলিশই করছে। আমরা ঘাসে মুখ দিয়ে চলি না, আমাদের কাছে প্রমাণ আছে, প্রমাণ আছে সবকিছুর। ইউটিউব বা এই সোশ্যাল মিডিয়াতে অ্যালাও করে না বলে আমরা সবটুকু দেখাতে পারি না। আপনারা কি নিষ্ঠুরভাবে পুলিশদেরকে হত্যা করে লাশের পাহাড় বানিয়ে রেখেছেন। সেই লাশবাহী ট্রাকগুলোর কাছে এসে ক্যামেরা দিয়ে ছবি তোলে হাউমাউ করে কাঁদতেছে এক পুলিশ সাধারণ সদস্য, এই সব আমার পুলিশ ভাইদের লাশ, এগুলো আমার পুলিশ ভাইদের লাশ বলে। সেই ভিডিও আছে আমাদের কাছে। এগুলো অভিনয় নয় স্যার। আপনারা বিকালবেলা ডিনার পার্টি করবেন, সস্ত্রীক যাবেন উপদেষ্টার প্যালেসে ডিনার খেতে, আর আমার ভাইদেরকে চিকিৎসা বন্ধ করে দিয়েছেন, খাবার সাপ্লাই বন্ধ করে দিয়েছেন গোপালগঞ্জে। গোপালগঞ্জের মানুষকে এমন শিক্ষা দিব যে গোটা বাংলাদেশের মানুষ দেখবে যে মিলিটারির সঙ্গে টক্কর লাগতে আসলে কি হয়। বাহ মিলিটারি, হায় রে বীর! নিরপরাধ নিরস্ত্র মানুষের উপরে হামলা করে বীরত্ব দেখাতে এসছেন আপনারা। আপনাদের আপনাদের বীরত্বকে আমি ঘৃণা করি, আপনাদের এই দাবিকে আমি অস্বীকার করি। আপনারা বীর নয়। আমি ঘোষণা দিচ্ছি এইখান থেকে, বাংলাদেশের মিলিটারি ইজ ওয়ার্থলেস ফর দিস কান্ট্রি। দে ডিড নাথিং ফর মাই কান্ট্রি। দে নেভার ফট এ ওয়ার ফর এনি রাইট রিজন। আপনারা কোনোদিন ন্যায়ের পক্ষে কোনো যুদ্ধ করেন নাই। আপনারা শান্তি বাহিনীতে ভাড়া খাটতে গিয়েছেন, কারণ ইউনাইটেড নেশনস আপনাদেরকে পয়সা বেশি দেয় বলে। আপনারা কোথাও যুদ্ধের উপযুক্ত না, আপনারা চৌকিদার হওয়ার উপযুক্ত। সেই চৌকিদারই তো আপনারা বেইমানি করলেন দেশের সঙ্গে, দেশের মানুষের সঙ্গে। সেই মানি ইউ। আর এনসিপির সেই খোকাদেরকে বলছি, তোমরা তো মেয়েদেরকে ফেলে পালিয়ে এলে, এবার তাদের সামনে কোন মুখ নিয়ে দাঁড়াও সেটা একবার দেখবো। জনগণের সামনে আসার দরকার নাই তোমাদের। তোমরা ঘরে গিয়ে তোমাদের স্ত্রী, তোমাদের মা বোনের সামনে করে মুখ দেখাও, সেটা আমার জানার আগ্রহ থাকে। কাজু ভাই, আমি একটু অন্য প্রসঙ্গে আসি। গোপালগঞ্জ আমাদের, আমার মনে একটা হয় একটা ছবি, একটা ছবি আমি একটু দেখাই, একটু দেখাই, জি কোনো জি বিভৎস কাজু ভাই। কিছু নয়। এই যে এখন দেখতে পাচ্ছ, হ্যাঁ হ্যাঁ এখন হ্যাঁ। দেখতে পাচ্ছ একটা গলির মধ্যে লাশ পড়ে গলির আছে। মধ্যে যে লাশ, হ্যাঁ আমি লাশ দেখেছি। পড়ে আছে জানো? এই লাশগুলোর কোনো খবর তো নাই। যে তিনটা বা চারজনের কথা বলা হচ্ছে সরকার স্বীকার করেছে, বা প্রথম আলোর মতো পাঁচজন, একটা হ্যাঁ। মেরুদণ্ডহীন, ওটা তো আরেক মেরুদণ্ডহীন একটা মেরুদণ্ডহীন। মোসাহেব, মোসাহেব পত্রিকা যে লিখেছে চারজন নিহত। এই চারজন, এখানে তো এইখানে শুধু চারজন না, এটা একটা ভিডিও, হ্যাঁ আমি প্লে করছি না, দেখেছি তোমার এটা। কপিরাইট প্রবলেম থাকতে পারে। হ্যাঁ, বা বা আই ডোন্ট নো এটা ইয়ের কারণে। কিন্তু এখানে যতগুলো ছবি, এই যে দেখো এখানে
কিন্তু আরো লাশ আছে, আরো হ্যাঁ, লাশ জমা করছে, আমি দেখেছি দুই হ্যাঁ তিনজন জমা লোক। করছে, নিয়ে যাচ্ছে। হ্যাঁ। এইখানে তো পাঁচ ছয় জনের লাশ আমি দেখলাম। আর ওগুলো তো মর্গে থেকে তোলা ছবি। এবং অন্তত পক্ষে 30 জন মারা গেছে প্রথম দিনেই। এখন আরো মারা যাচ্ছে, এখন আরো মেরে ফেলা হচ্ছে, ধরে নিয়ে যাওয়া হচ্ছে, এবং বিভিন্ন রকম ভাবে তাদের টর্চার করা হচ্ছে, নির্যাতন করে মেরে ফেলা হচ্ছে। এটা একটা এক্সাম্পল সেট করতে চায়। কিন্তু আমি বলি কি, এখনই সময় পথে নেমে আসার, এখনই সময়। একটা লং মার্চ হতে হবে। ওরা যেমন লং মার্চ টু বলেছে, কি গোপালগঞ্জ, বলে, গোপালগঞ্জ। মার্চ টু গোপালগঞ্জ, হ্যাঁ। হ্যাঁ, মার্চ টু গোপালগঞ্জ বলেছে। এবার আমরা মার্চ টু ঢাকা করতে বলবো গোটা দেশের যারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, রিগার্ডলেস আওয়ামী লীগ, রিগার্ডলেস বামপন্থী রাজনীতি, বিএনপির মধ্যে যে বিবেকবান অংশটা রয়েছেন মুক্তিযুদ্ধের পক্ষে, ফজলুর রহমান ভাইয়ের মতো মানুষ যারা, ফজলুর রহমান ভাইয়ের নেতৃত্বে হলেও আপনারা এগিয়ে আসেন, পথে নামেন। কারণ এরপরে কিন্তু আপনাদেরকেও ঠিক একইভাবে গোপালগঞ্জের দৃষ্টান্ত অনুযায়ী অত্যাচার করা হবে। পাকিস্তানি মিলিটারিরা টিকতে পারে না এই মাটিতে মানুষের প্রতিরোধের কারণে। বাংলাদেশের এই এই যতগুলো বাংলাদেশের 1900 মানে 75 থেকে বঙ্গবন্ধু হত্যার পর থেকে আজ পর্যন্ত যতগুলো বিপর্যয় বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে হয়েছে, সবগুলোর পেছনে মিলিটারিরা আছে। শত শত মুক্তিযোদ্ধাকে তারা ফায়ারিং স্কোয়াডে মেরেছে, তারা কু করেছে, একে অন্যের কাছ থেকে পাওয়ার কেড়ে নিয়েছে, জোর দখল করে বাংলাদেশের ইয়েতে ক্ষমতায় আরোহণ করেছে, এবং সব মিলিটারিরা করেছে। আজকের যে বিপর্যয়, এই যে আওয়ামী সরকারকে পতন ঘটানো, এটার মধ্যেও মিলিটারি জড়িত। প্রথমে ছাত্র আন্দোলন হয়েছে, ছাত্র আন্দোলনের হাত থেকে এটা চলে গেছে এই জামাত শিবিরের হাতে, এবং একই সঙ্গে মিলিটারির হাতে। অদ্ভুতভাবে আমরা চোখের সামনে দেখলাম, কুর পরে কু হয়ে গেল, দুটো কু হয়ে গেল। আর এই আহাম্মক সমন্বয়ক এরা বুঝতে পারলো না, সমন্বয়করা যারা তারা হয়তো বুঝেছে, সাধারণ ছাত্রছাত্রীরা বুঝতেও পারলো না যে তাদের এই সারা রাত ধরে আমি কে তুমি কে রাজাকার যে শিখিয়েছে, সেই কথা বলিয়ে তাদেরকে দিয়ে রাস্তাঘাট পরিষ্কার করিয়ে তাদের ঘরে পাঠিয়ে দিয়েছে, ক্ষমতাটা চলে গেছে তাদের হাতে। যারা এখন দিনের মধ্যে দুই ধরনের পাজেরো আর আর কি বলে এক্সপেন্সিভ এসইউভি চড়ে বেড়াচ্ছে, যারা কাজু প্লেনে করে ভাই, গোটা বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে। তাজু ভাই, এই প্রসঙ্গে একটা কথা। এখন আমরা হ্যাঁ, গোপালগঞ্জ, আমরা 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 ঠিক করেছি আমরা গোপালগঞ্জকে আহ, মানে একদম আমরা সবসময় আলোচনায় রাখবো। আমরা গোপালগঞ্জ নিয়ে আলোচনা করলাম। এখন 19 তারিখ, কালকে বাংলাদেশে, আজকে 19 তারিখ, জামাতের একটা সমাবেশ হবে। আপনি বোধহয় জানেন সোহরাওয়ার্দী উদ্যানে জামাতের সমাবেশ হবে, এবং সেই সমাবেশে ইন্টারেস্টিং, আমি কোনোদিনও শুনিনি, আমি মানে আপনারাও তো শোনেননি আমি শিওর, যে বাংলাদেশের রাষ্ট্র মানে রেল কর্তৃপক্ষ চারটা, এটা আমরা জানি, অনেকে বলছে আরো বেশি হতে পারে, চারটা ট্রেন দিয়েছে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, যেন তারা ওই ট্রেনগুলো ব্যবহার করে জামাতের নেতাকর্মীরা আসতে পারে। এবং বিভিন্ন জেলায়, যে শহর গ্রাম, বিভিন্ন জায়গায় যে জামাতের নেতাকর্মীরা বলছে যে আপনাদেরকে যেতে হবে, এবং ইটস ম্যান্ডেটরি, বিভিন্ন অফিসগুলোতে বলছে এত পার্সেন্ট লোককে যেতে হবে, এবং তার জন্য ট্রান্সপোর্টেশন, ফুড, সমস্ত কিছু, বিকজ তারা ফাইন্যান্সিয়ালি অনেক স্ট্রং। আপনি এই যে এই এই গোপালগঞ্জের পরপরই জামাতের এই যে একটা শো ডাউন করা, এবং তারা চাচ্ছে মানুষ জমায়েত যত করে এটাকে, এবং সোহরাওয়ার্দী উদ্যানে তারা দেখানো বিশ্ববাসীকে যে অনেক লোকের তাদের আম, জনপ্রিয়তা আর কি, অনেক সাপোর্টার তাদের আছে। এবং আপনি এটাও জানেন যে বায়তুল মোকাররমে তারা চ্যান্টিং করছিল, মানে স্লোগান দিচ্ছিল যে তুমি কে আমি কে, জঙ্গি জঙ্গি। তো এই যে একটা সিচুয়েশন, এবং এই সময়টাতে জামাত আসলে যে এটা প্রমাণ করার যে একটা আপ্রাণ চেষ্টা, যে তাদের অনেক সাপোর্টার আছে, এবং
এই জন্য যে হ্যাঁ, ফোর্স করে করে, এবং রাষ্ট্র যে তাদেরকে একটা ট্রেন যানবাহন দিয়ে দিচ্ছে তাদের একটা রাজনৈতিক দলকে আসার জন্য, আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন তাজুল ভাই? কিভাবে ব্যাখ্যা করব মানে? আমি কি গাধা গর্দভ? যে কোনো একটা গর্দভ গাধা, যে লম্বা কানওয়ালা ধোপার গাধা, সেও জানে যে ইউনূস সরকার, এনসিপি আর জামাত আর জঙ্গি, এরা সব এক পার্টি। আর এদের আর্মড হ্যান্ড হচ্ছে কি বাংলাদেশ মিলিটারি। বাংলাদেশ মিলিটারির ভেতরেও জামাতের লোক ঢুকেছে। জামাত বহুকাল ধরে বাংলাদেশের মিলিটারির মধ্যে ইনফিলট্রেট করেছে তাদের রোকনদেরকে, তাদের লোকজনকে। কাজেই লেজ সোজা করে বাংলাদেশ রেলওয়েকে বলা হয়েছে একটা ফোন করে, এই ট্রেন দিবি? হ্যাঁ স্যার, ঠিক দেব বলে রাজি হয়ে গেছে। এটা তো রাজনৈতিক সমর্থনের জন্য হবে না, এরা শোডাউন করার জন্য। আর যদি ধাওয়া খেয়ে থাকে, তুমি হয়তো বলতে পারো, এখন প্রশ্ন করতে পারো যে এনসিপির সঙ্গে গোলমাল হয়েছে, প্রতিবাদ করছে তো ইয়ার জামাত। না, ওটাই জামাত যখন কোনো ক্রাইম করে তখন নাম বদলে ফেলে। তাদের নাম হয় আলবদর, আল শামস, রাজাকার, হিজবুত তাহরির, হরকতুল জিহাদ, লস্করি তৈয়বা। এগুলো জামাতের ক্রিমিনাল নাম। এনসিপিও জামাতের ক্ষমতা দখল করার কি বলে, এই সামনে দেখানোর একটা শোরুম আর কি। শোরুমের মধ্যে ছোট ছোট পুতুল সাজিয়ে, এই আমাদের ভেরি কিউট লুকিং গভর্নমেন্ট, কানে ধরে থাপ্পড় মেরে ওই চেয়ার থেকে নামিয়ে দিয়ে ওখানে কালকে বসে যাবে জামাত, যখনই ইলেকশনের গদিগুলো পেয়ে যাবে। কানে ধরে থাপ্পড় মেরে, পেছনে পশ্চাৎ দেশে লাথিও মারতে পারে এই বালক টোকাই নেতাদেরকে। কারণ জামাত অনেক ঘাগুমাল। জামাত জানে তাদের কোনো সমর্থন নেই। তারা শোডাউন করার জন্য, মানুষকে দেখানোর জন্য, বিশ্ব মিডিয়াকে দেখানোর জন্য যে আমাদের বিশাল জনগোষ্ঠী আমাদের সমর্থন করছে। আর ইউনূস সাহেব তো মেটিকুলাস প্ল্যানের লোক। উনি জানেন যে ঢাকা শহরের মধ্যে মিটিং করলে তো লোক হবে না, আর দূরে গিয়ে মিটিং করেও কোনো লাভ নাই। হ্যাঁ, তো মানে ঢাকা শহরের মধ্যে লোকজন দেখাতে হলে তো ওদেরকে লোকজন এনে দিতে হবে বিভিন্ন জায়গা থেকে। পয়সা দিয়ে লোকজন আসবে। তারপরে যেসব শ্রমিকরা বেকার হয়ে পড়েছেন, যে যেসব যেসব যে সকল গার্মেন্টস কর্মী নারীরা বেকার হয়েছেন, তাদেরকে প্রলোভন দেখিয়ে আনা হবে যে তোমরা আসো, তোমাদেরকে রাহা খরচ তো লাগবে না, কিছু খাওয়া দাওয়া সব দেওয়া হবে, মিটিংয়ে থাকবা, বিকেলে যাওয়ার সময় হাতে নম নম করে কিছু ধরিয়ে দেওয়া হবে। পেট চলতেছে না, চাকরি বাকরি তো নাই 1 বছর ধরে, এদের পেট চলে কি করে, সংসার চলে কি করে? পয়সা দিয়ে, ওই যে ইউনুস বলেছিল না ইয়েতে, লন্ডনে এসে, বাংলাদেশের লোক খুব খারাপ, এরা পয়সা দিয়ে ভোট দিয়ে দেয়, গরিব মানুষ, এরা এত গরিব যে এরা পয়সা দিলে ভোট দেয়। তো উনি তো জানে পয়সা দিলে ভোট দেবে, পয়সা দিলে মিটিংয়ে আসবে, কাজেই জামাত সেইভাবে দেখাবে। কিন্তু যারা সত্যি দেশপ্রেমিক, যেভাবে গোপালগঞ্জের মানুষরা দাঁড়িয়েছেন পথে এসে, আমার স্যালিউট তাদের জন্য। তারা মুক্তিযুদ্ধের সকল ধরনের এক্সাম্পল, নিদর্শন তারা রেখেছেন এই মাত্র দুদিনের সংগ্রামের মধ্যে। তারা দেখিয়ে দিয়েছেন ধর্মনিরপেক্ষতা কাকে বলে, জাতীয়তাবাদ বোধ কাকে বলে, আত্মসম্মান, আত্মসম্ভ্রম, মহান স্বাধীনতার প্রতি শ্রদ্ধা কি করে দেখাতে হয়, তারা দেখিয়ে দিয়েছেন। আমরা অস্ত্র হাতে যুদ্ধ করে, পাকিস্তানি আর্মির সঙ্গে লড়াই করে, বা ধরা পড়লে নিজেরা অনেক সময় ইয়ের আত্মহত্যা করে সে মানে গ্রেফতার এড়িয়েছি। হ্যাঁ, আমাদের অনেক বীর মুক্তিযোদ্ধা এভাবে করেছেন। হ্যাঁ, কিন্তু আমাদের কাছে অস্ত্র ছিল। শেষ মুহূর্তে, মরে যাওয়ার আগের মুহূর্তে আমরা গুলি করতে পেরেছি শত্রুর দিকে। গোপালগঞ্জের মানুষের সেটা ছিল না, কিছু নাই তাদের কাছে। এই যে মিলিটারিরা যে মিথ্যা কথা বলছে, এরা পরিপূর্ণভাবে মিথ্যুক। এদের জিহ্বায় যেন কুষ্ঠ রোগ হয় এইসব মিথ্যা কথা বলার জন্য। আমি অভিশাপ দিচ্ছি আমার অন্তর থেকে।
এই মিথ্যুকেরা বলছে যে আমাদেরকে পিস্তল দিয়ে গুলি করেছে। কেউ ওদের গুলি করেনি, কোনো ভিডিও নাই। ইউ ক্যানট শো এনিথিং, গড ড্যাম ইট, লায়ার্স, মিথ্যাবাদী, একটা কিছু দেখাতে পারবে না। আর আপনারা যারা প্রবাসে বসে এখন ইউনূসের ধামা ধরছিলেন এতদিন, এখন জবাব দেন। এই যে বলছে আমি কে তুমি কে, জঙ্গি জঙ্গি, তারপরেও তো এই বাম ইয়ের কি বলে এই সুশীল সমাজ এসে বলবেন না 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 তেমন কিছু বলেনি। সেই মন ইউ গাইজ টু। ওরা তো এটলিস্ট সাহস করে নিজেদেরকে জঙ্গি জঙ্গি বলছে। আপনারা যে লুঙ্গি সেটাও স্বীকার করতে রাজি না। আপনার যে নোংরা হয়ে যাওয়া আন্ডারওয়্যার সেটাও আপনারা স্বীকার করতে পারবেন না। আপনাদের লজ্জা আছে তো লজ্জায় মুখ লুকিয়ে থাকেন, বড় বড় কথা বলতে আসবেন না। নেভার এভার আর্টার এনি ওয়ার্ড এট ফ্রন্ট অফ মি। সোশ্যাল মিডিয়াতে যারা আমার সঙ্গে সম্পৃক্ত যারা আছেন, যারা এখনো এই রাজাকার আলবদর জঙ্গিদেরকে সমর্থন করছেন, গেট আউট অফ মাই প্লেস, গেট আউট অফ মাই ওয়াল, গেট দ্য হেল আউট অফ মাই ফেসবুক। আপনাদের নামের উপরে ক্লিক করে ব্লক করার যে যে সময়টা, সেটা সেটা করতে আমার ঘৃণা হয়। আপনাদের বিবেক বলে কিছু নাই। আপনারা প্রতিবাদ করতে পারেন না, প্রতিবাদকে সমর্থনও করতে পারেন না। বীরত্ব দেখাতে আসবেন না। বীর কখনো সঙ্গিনীকে ফেলে পালিয়ে যায় না। যে আপনি আমাদেরকে সময় দেন, আপনার কথা বলেন, মানুষের কাছে পৌঁছে দেন, এবং মানুষ কিন্তু আপনার কথা শোনে। মানে আমি দেখেছি যে আমাদের শোতেও আমি মাঝে মাঝে অ্যানালাইটিক্স গুলো দেখি যে কোন বয়স বাচ্চারাও আপনার কথা শোনে। তো এই যে আপনারা কথা বলেন, ইন্সপিরেশন দেন বা ইন্সপায়ার্ড হয় আপনাদের কথায়, এটা দরকার আছে। এবং আপনাদের মানে কৃতজ্ঞতা জানানোর ভাষা নাই যে সেই মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করে এখনো যুদ্ধই করে যাচ্ছেন, যুদ্ধ আপনাদের শেষ হচ্ছে না, যেটা আসলে আপনাদের এটা করার কথা ছিল না। আমাদের আমরা তোমাকেও ধন্যবাদ লোপা, আমাকে যে সম্পৃক্ত করো। আমি যে কথাগুলো বলি, বলাতে কি হয়, বলাতে কিছু মানুষ তো শোনে যা বললে, কারণ আমি ওটা টের পাই। আমি খুব বেশি সোশ্যালাইজ করি না, বাইরে যাই না, কিন্তু গেলেও প্রচুর মানুষ, রাস্তায় মানুষ এগিয়ে আসে আমার সঙ্গে, করমর্দন করে, আমাকে স্যালিউট জানায়। সেদিন একটা ওই পেন্টিং এক্সিবিশন ছিল আমাদের, গিয়েছি ওখানে। ওখানে দুটি ইয়াং ঘর গৃহিণী, এদের বাচ্চা কাচ্চার সঙ্গে, এরা এসে আমাকে প্রণাম করছে। কেন? বলে আপনার কথা আমরা সব সময় শুনি, আপনার কথা খুব ভালো লাগে, আপনি আমাদের মনের কথা বলেন। রাস্তায় যে লোকটার সঙ্গে দেখা হয়েছে, সে বয়স্ক লোক, আমাকে বলছে যে আমি বলতে পারি না কিন্তু আপনি আমার কথাগুলোই বলেছেন। আমি যে আপামর জনগণের কথা বলতে পারছি, এই যোগ্যতা তো আমার ছিল না। আমি একটা শিল্পী, বড় ছবি আঁকি, গান গাই, এই তো, তাই না? কিন্তু আজকে আমার বিবেকের তাড়নায় আমি যে কথাগুলো বলছি, আমার দেশের মানুষ ভেতর থেকে আমাকে জানাচ্ছেন আমরা বলতে পারছি না, তুমি বলছো আমাদের কথা। এইটুকু তো পারছি। আজকে উঠে দাঁড়াতে গেলে হাঁটুতে ধরে যায়। খাওয়া দাওয়ার অনিয়ম করলে ব্লাড সুগার চড়ে যায় আকাশে, হ্যাঁ। তারপরেও আমার কাছে মনে হচ্ছে আমি যুদ্ধ করে যাচ্ছি, আমি যুদ্ধ করছি, আমি 71। আমার যদি এখনো আমাকে যদি আর্মস দেওয়া হয়, আমি বোধহয় ছুটে যাব যুদ্ধ করতে। আমার খালি মনে হচ্ছে, জানো, আমার কাছে মনে হচ্ছে যে গোপালগঞ্জের 8 নম্বর সেক্টর, 9 নম্বর সেক্টর, তো ওই এলাকা গোপালগঞ্জ, হ্যাঁ, এখানকার মুক্তিযোদ্ধা বন্ধুরাও আছেন এখানে। তাদের কাছে তাদের এলাকার মুক্তিযুদ্ধের গল্প আমি শুনেছি, আমি তাদের টেলিভিশন সাক্ষাৎকারও নিয়েছি। তারা সবাই, আমরা জানি, কিন্তু আমরা জানি কি করে গোপালগঞ্জ থেকে এই মুহূর্তে মিলিটারি ছেড়ে পালিয়ে যাবে। আমরা জানি কি করতে হবে, হ্যাঁ। কিন্তু ট্রেনিং না থাকলে শুধু জনগণ ওই ছুটে গিয়ে হারে রে 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 করে ইট ছুঁড়ে মারতে পারবে, ইট পাটকেল, আর আর বাচ্চা আছাড় মেরে চেয়ার ভাঙতে পারবে গরিব সেই ডেকোরেটর ভদ্রলোক। ক্ষতিটা তো ওই ডেকোরেটরের হয়েছে, তাদের তো কারো কোনো ক্ষতি হয়নি। আর এখন ক্ষতি হচ্ছে গোপালগঞ্জবাসীর তরুণদেরকে, যাদেরকে বেধড়কভাবে পিটিয়ে পঙ্গু করে দেওয়া হচ্ছে, হ্যাঁ। তো আমরা জানি যে কি করতে করতে হবে। এই মিলিটারিকে এনকাউন্টার করা কোনো ব্যাপার না, কারণ আমরা পাকিস্তানি মিলিটারিকে করেছি।
একটা জায়গায় একটা সুডো অপারেশন হয়েছে, নকল অপারেশন আর কি। ঠাস ঠুস গুলিগালা হয়েছে, হ্যাঁ। তারপরে লোকজন হয়তো দুই একটা বাড়ি ঘরের মধ্যে বা খড়ের গাদার মধ্যে আগুন দেওয়া হয়েছে। এইবার মিলিটারি ছুটে আসছে, সেখানে রাজাকাররা ছুটে আসছে, মুক্তিযোদ্ধারা তো চলে আসছে। আমরা কিন্তু জায়গা মতো পজিশন নিয়েছি। এইবার যখন ফিরে যাচ্ছে ফলস ইয়ে দেখে, তখনই অ্যাম্বুশ বলে এটাকে, তখনই এমন আক্রমণ হয়েছে। মানে কাঁচি টাইপের সিজারিয়ান অপারেশন বলে এটা, দুদিক থেকে এমন ভাবে আক্রমণ যে পালাবার আর পথ ছিল না। হ্যাঁ, এরকম অপারেশন আমাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে। বাংলাদেশ আজকে গানবোট নিয়ে এসছে, এই নবী ভাইরা গানবোট ডুবিয়ে দিয়েছে। এই যে ইয়ের কাদের খুলনা সিদ্দিকী বাহিনী, কাদের সিদ্দিকী বাহিনী পাকিস্তানি মিলিটারির এরকম গানশিপ গুলো ডুবিয়ে দিয়েছে ইয়ের মধ্যে, ওই ব্রহ্মপুত্র, পুরাতন ব্রহ্মপুত্র নদীতে। হ্যাঁ, আমাদের ট্রেনিং আছে, কিন্তু সেই ট্রেনিং এত বছর ওরা অপেক্ষা করেছে যাতে মুক্তিযোদ্ধারা বুড়ো হয়ে যাওয়ার পরে তারপরে এই আক্রমণটা করে, যাতে আমরা ফিরে গিয়ে লড়াই করতে না পারি। ফিজিক্যালি চ্যালেঞ্জড আমরা সবাই এখন, এটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু আমি জানি এই নিউ ইয়র্ক শহরে যে 40-50 জন মুক্তিযোদ্ধা আছেন বৃদ্ধ, তারা কিন্তু আমাকে বলছেন, তাজু ভাই আপনি যদি যান আমাকে নিয়েন সঙ্গে, সংসার টংসার তো করা হয়েছে অনেক, আমরা আবার যাব যুদ্ধ করতে। আমি কিন্তু জানি এটা সম্ভব, এটা হতে পারে। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে যে এই মুহূর্তে কি নিজের দেশের মিলিটারির বিরুদ্ধে যুদ্ধ করব আমরা? এই আমাদের কপালে লেখা ছিল? আমাদের কপালে এটাই লেখা ছিল যে আমাদের স্বাধীনতা বিক্রি করে দেওয়া হবে এবং সেটাকে পুনরুদ্ধার করার জন্য এই বৃদ্ধ বয়সে আমাদেরকে আবার মুক্তিযুদ্ধে যেতে হবে। তো আমি তরুণ সমাজকে বলছি, আপনাদের যাদের আফসোস ছিল মুক্তিযোদ্ধা হতে পারেননি, যুদ্ধ করেন। যদি সত্যিকার অর্থে বীরত্বের সঙ্গে যুদ্ধ করে দেশকে পুনরুদ্ধার করতে পারেন এই দখলদারদের হাত থেকে, তাহলে মুক্তিযোদ্ধার সম্মান আপনারাও পাবেন। কোনো নকল বীর উত্তম বা বীর শ্রেষ্ঠ আপনাদের দরকার নেই। সত্যিকার অর্থে যদি আপনারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে প্রাণ ত্যাগ করেন, আপনাদেরকেও বীর শ্রেষ্ঠ বলে গণ্য করা হবে। আর যদি সেটা নাও হয়, সুদূর ভবিষ্যতের প্রজন্ম আপনাদেরকে মনে করবে যে বাংলাদেশে এরকম একটা টার্মোয়েল হয়েছিল, যেটা থেকে কিছু তরুণ প্রজন্ম এটাকে উদ্ধার করেছে। এই বীরত্বের কি বলে ক্রেডিট আপনারা পাবেনই। তো সাহস করে এগিয়ে আসেন। আর আরেকটা কথা, বীর কিন্তু আত্মরক্ষা করে, আগে আত্মরক্ষা তারপরে লড়াই। হ্যাঁ, আপনি ছুটে গিয়ে প্রাণ দিয়ে দিবেন সেটা কিন্তু বীরত্ব না। আপনি শত্রুকে ঘায়েল করবেন এবং তারপরে বেঁচে থাকবেন, সেটা হচ্ছে বীরত্ব। আর তারপরে যদি মাঝখানে যদি মৃত্যু হয়, তাহলে আপনি সেটাকে গ্লোরিফাই করা হবে, আপনাকে শহীদ বলা হবে। যাই বলা হোক, সম্মানের সঙ্গে মানুষ উচ্চারণ করবে। আপনার দুঃখিনী মা, আপনার দুঃখিনী বোন, আপনার বাবা ভাই, সবাই অহংকার করবে আপনাকে নিয়ে। ঠিক যেভাবে গোপালগঞ্জের সেই ভদ্রলোক, এই বাবা যে যার ছেলে মারা গেছে, তিনি বলেছেন যে আমি আমি গর্বিত, আমার আমার ছেলে রাস্তায় প্রাণ দিয়েছে প্রতিবাদ করতে গিয়ে, গোপালগঞ্জের সম্ভ্রম রক্ষা করতে গিয়ে। সো এটাই হচ্ছে কথা। লোপা, আমাদের আমাদের বিবেক যেন মানুষকে অন্য বিবেকের সঙ্গে সম্মিলিত হয়ে একটা একটা বিশাল শক্তি তৈরি করতে পারে এই প্রবাসে। ঠিক আছে, তোমাকে ধন্যবাদ। তুমি যা করছো এটাও যুদ্ধ, এটাও যুদ্ধ, কিন্তু স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ছিল না? তুমি হচ্ছে গিয়ে সেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, আর গোপালগঞ্জ হচ্ছে গিয়ে আজকের বাংলাদেশ। ঠিক আছে, ধন্যবাদ তাজু ভাই, আম, যে সময় দেওয়ার জন্য। আর আপনার সাথে তো আমার সব সময় কথা হয়। আপনি ভালো থাকবেন, সবচেয়ে বড় কথা আপনি সুস্থ থাকবেন। আপনাকে চেষ্টা দৃষ্টিকোণ করছি। একাত্তরের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। হ্যাঁ, শুধু দর্শক ধন্যবাদ। শ্রোতা, আশা করি তাজু ভাইয়ের কথা আপনাদের ভালো লাগলো। বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য তাজু ভাই যে কথাগুলো বললেন, আমাদের তরুণদের আমরা আহ্বান জানাই, আপনারা ঐক্যবদ্ধ হন, সাহসী হন এবং দেশকে ভালোবাসুন। দেশকে যদি ভিতর থেকে ভালোবাসেন,
তাহলে আপনার ভিতর থেকেই বলে দিবে, আপনার নিজের বিবেক বলে দিবে আপনার কি করতে হবে, এই মুহূর্তে কি করণীয় দেশ মাতৃকাকে রক্ষা করার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, এবং গোপালগঞ্জবাসীর জন্য সব সময় একটা ভালোবাসা আছে আমাদের। আহ বাংলাদেশ এটা মনে রাখবে 100 বছর পরেও গোপালগঞ্জ প্রথম ঘুরে দাঁড়িয়েছিল। আপনাদের শুভকামনায় আজ এ পর্যন্তই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।